আইরিশ শুনলাম যে বয়স্ক বা বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতার ক্ষেত্রে কি নিয়ম আছে। তো ওনাদের পক্ষ থেকে যেটা জানানো হলো, কমিশনার সাহেব বললেন এসসি এসটি সম্প্রদায়ভুক্তদের ক্ষেত্রে ফর্ম দেওয়া হচ্ছে বয়স্ক বা বৃদ্ধ ভাতার জন্য, কিন্তু যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাদা কাগজে আবেদন করতে, সাথে ভোটার কার্ড এবং আধার কার্ড জুড়ে দিয়ে এখানে জমা করতে। নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত বয়স্ক নাগরিকদের জন্য আজ অত্যন্ত বড় এবং খুশির খবর নিয়ে আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গে নতুন করে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতার আবেদন শুরু করল রাজ্য সরকার। আপনি ঠিকই শুনছেন, রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে একটি সম্পূর্ণ নতুন ফর্ম প্রকাশ করেছে রাজ্য সরকার। আর সব থেকে বড় খবর হলো, এই নতুন ফর্মটি ফিল আপ করে আপনারা যদি সঠিক জায়গায় জমা দেন, তাহলে সরাসরি প্রতি মাসে 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এক এক করে যে এই নতুন ফর্মটি আপনারা কোথায় পাবেন, ফর্মটি ভুল না করে কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে পূরণ করবেন, এর সাথে আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র জেরক্স জমা দিতে হবে, এবং সবশেষে এই ফর্মটি নিয়ে গিয়ে আপনি কোথায় জমা দেবেন যাতে আপনার আবেদনটি রিজেক্ট না হয় এবং খুব তাড়াতাড়ি 2000 টাকা পেয়ে যান। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই তথ্যটি কিন্তু রাজ্যের কোটি কোটি মানুষের উপকারে আসবে, তাই ভিডিওটি এখনই প্রচুর শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পাড়ার গ্রুপগুলোতে, যাতে সবাই এই সুযোগটা নিতে পারেন। আর এই সমস্ত দরকারি সরকারি স্কিম এবং খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই নতুন আবেদনপত্র। ফর্মের একেবারে ওপরে আপনারা দেখতে পাবেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন স্কিমের অফিসিয়াল আবেদনপত্র। ফর্মটি পূরণ করার আগে সব থেকে প্রথম এবং প্রধান নিয়মটি আপনাদের মনে রাখতে হবে, এই ফর্মে যা কিছু তথ্য আপনি লিখবেন তা কিন্তু সম্পূর্ণ ব্লক অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনারা প্রত্যেকে লিখবেন, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে, কোনো কাটাকুটি করা চলবে না এবং ছোট হাতের অক্ষরে লিখবেন না। এবার ফর্মের ডান দিকে ওপরে আপনারা প্রত্যেকে কোনায় দেখতে পাবেন, এখানে একটি বক্স দেওয়া আছে যেখানে লেখা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। যিনি আবেদন করছেন তার একটি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে এখানে সুন্দর করে চিটিয়ে দিতে হবে। ছবি চিটিয়ে দেওয়ার পর ঠিক নিচে আপনারা একটি অপশন দেখতে পাবেন, লেখা আছে প্লিজ চেক অনলি দ্য বক্স। এখানে দুটো অপশন পাবেন, যে তপশিলি বন্ধু এবং জয় জোহার। আপনারা নিশ্চয় জানেন আমাদের রাজ্যের এসসি অর্থাৎ তপশিলি জাতিভুক্ত নাগরিকদের জন্য রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প, এবং এসটি অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য রয়েছে জয় জোহার প্রকল্প। আপনি যে ক্যাটাগরির অন্তর্গত তার ডান দিকের বক্সে একটি টিক দিয়ে সেই চিহ্নটি কিন্তু করে দেবেন। এরপর আসছে পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণ। মনে রাখবেন যে ফর্মে যে যে জায়গায় লাল রঙের স্টার দেওয়া আছে সেই ঘরগুলো কিন্তু বাধ্যতামূলক পূরণ করতেই হবে। আপনাদের যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকে কালো রঙে সেটি দেখতে পাবো। তো আবেদনকারীর নাম, এখানে যিনি আবেদন করেছেন তার নাম ভোটার কার্ড বা আধার কার্ড দেখে দেখে স্পষ্ট করে বড় হাতের অক্ষরে কিন্তু লিখতে হবে। প্রথমে প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম, তারপর মিডল নেম থাকবে, তারপর লাস্ট অর্থাৎ সারনেম যেটি রয়েছে। জেন্ডার, এখানে লিঙ্গ যেটি আবেদনকারী পুরুষ হলে মেল বক্সে টিক দেবেন এবং মহিলা হলে সেক্ষেত্রে ফিমেল বক্সে টিক দেবেন। ডেট অফ বার্থ, এখানে দিন মাস এবং বছর ফরম্যাটে কিন্তু জন্ম তারিখ লিখতে হবে। আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেটাই এখানে দেওয়া সব থেকে ভালো। এজ অন অর্থাৎ এজ অ্যাজ অন 1/1/2026, এটি বলা হয়েছে যে 2026 সালের 1 জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স কত বছর হচ্ছে তা হিসেব করে এই ঘরে লিখে দেবেন, যেমন 60, 65 বা 70 বছর। ফার্স্ট নেম অ্যান্ড মাদার নেম, ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম, আবেদনকারী বাবার নাম এবং মায়ের নাম যথাক্রমে নির্দিষ্ট ঘরে বড় হাতের অক্ষরে লিখবেন, এবং
কাস্ট, আপনি এসসি নাকি এসটি, নির্দিষ্ট ঘরে বাম দিকে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং রিলিজিয়ান, আপনি হিন্দু নাকি মুসলিম, খ্রিস্টান নাকি অন্য কোনো ধর্মের, তা এই লাইনে লিখে দিতে হবে। বৈবাহিক অবস্থা, এখানে কয়েকটি অপশন আছে। অবিবাহিত হলে আনম্যারিড, বিবাহিত হলে আপনারা ম্যারিড, এবং বিধবা বা বিপত্নিক হলে উইডো বা উইডোয়ার বক্সে টিক দেবেন। আর যদি আলাদা থাকেন তবে সেপারেটেড বক্সে টিক দেবেন। আবেদন সাপোজ নেম, স্বামী বা স্ত্রীর নাম। আবেদনকারী যদি বিবাহিত হন তবে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম, এবং স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে। যদি স্বামী বা স্ত্রী মারা গিয়ে থাকে তবে এই ঘর ফাঁকা রাখতে হবে বা ফাঁকা রাখতে পারেন, কারণ এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। এবং মাসিক পারিবারিক আয়, আপনার পরিবারের প্রতি মাসে আনুমানিক মোট কত টাকা আয় তা এখানে সংখ্যায় লিখবেন, যেমন 60,000, 80,000 বা 1,20,000, এভাবে কিন্তু আপনারা উল্লেখ করবেন। এবার পরিচয়পত্র এবং অন্যান্য নম্বর, এখানে কিন্তু ব্যক্তিগত বিবরণের ঠিক নিচেই আমাদেরকে দিতে হবে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারস। এখানে খুব সাবধানে আপনার ডকুমেন্টসগুলো দেখে দেখে নাম্বারগুলো বসাবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার ডিজিটাল এসসি বা এসটি সার্টিফিকেটের যে নম্বরটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। এবং ডিজিটাল রেশন কার্ড নাম্বার, আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার, আপনার ফর্মে যেখানে আধার নাম্বার চাইছে সেখানে কিন্তু 12 সংখ্যার যে আধার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু একদম সঠিকভাবে এখানে লিখে দেবেন। এবং ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার, ভোটার কার্ড আপনার যেটি রয়েছে সেই ভোটার কার্ডের এপিক নাম্বার আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন। এর ঠিক নিচে আপনাদের যে অপশানটি থাকবে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংক্রান্ত একটি কলাম রয়েছে। এটি কিন্তু সাধারণ বা সবার জন্য নয়, কেবলমাত্র যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বা অ্যাপ্লাই করেছেন বা সার্টিফিকেট পেয়েছেন তারা টিক দিয়ে সেই অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নাম্বার বসাবেন। বাকি সাধারণ স্থায়ী নাগরিকদের জন্য এই সিএএ কলমটি ছোঁয়ার কোনো প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন। এছাড়া পাশে প্যান কার্ড অর্থাৎ প্যান কার্ডের জন্য যে ঘরটি আছে আপনারা প্যান কার্ড থাকলে নম্বর দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমাদের পূরণ করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগের ঠিকানা। স্টেট, এখানে স্টেটের জায়গায় আপনারা বড় হাতের ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই লেখা আছে বা অনেক ফর্মে লেখা থাকে না, সেক্ষেত্রে আপনারা লিখে দেবেন না লেখা থাকলে। এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি সেটি আপনারা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড পুলিশ স্টেশন, আপনার জেলার নাম এবং থানার নাম নির্দিষ্ট করে লিখবেন। এবং তারপর রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনি যদি পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন তবে আপনি নিজের ব্লকের নাম লিখবেন। পৌরসভা এলাকার থাকলে আপনি মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, আর কর্পোরেশন এলাকার থাকলে কর্পোরেশনের নাম আপনারা লিখবেন। এবং জিপি অথবা ওয়ার্ড নাম্বার, পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আর শহরের ক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বারটি দিয়ে দেবেন। ভিলেজ, টাউন এবং সিটি, আপনার গ্রামের নাম বা শহরের নাম এখানে লিখে দেবেন। পোস্ট অফিস অ্যান্ড পিনকোড, আপনার পোস্ট অফিসের নাম এবং এরিয়ার পিনকোড যেটি রয়েছে সেখানে আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। নাম্বারস অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। আপনি যদি জন্মসূত্রে এই রাজ্যে বাসিন্দা হন তবে আপনার যা বয়স, যেমন 60 বা 65, সেটি এখানে লিখে দেবেন। এবং মোবাইল নাম্বার, এখানে একটি সচল বা বৈধ যেটি আপনি সচরাচর ইউজ করছেন যে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দেবেন, কারণ ভাতার সমস্ত মেসেজ এবং স্ট্যাটাস কিন্তু এই মোবাইল নাম্বার দিয়েই আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দেবেন সেই অ্যাকাউন্টের সাথে যেন অবশ্যই আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকে এবং ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে। ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্কটির নাম লিখবেন, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এ ধরনের। ব্রাঞ্চ নেম, আপনার ব্যাঙ্কের কোন শাখায় আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম আপনারা সঠিকভাবে লিখে দেবেন। এবং অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক পাসবই দেখে দেখে খুব সাবধানে অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। এবং আইএফএসসি কোড, ব্যাঙ্কের আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন। এবার দেখে নেওয়া যাক এই ফর্মের সাথে আপনারা কি কি কাগজ বা কি কি ডকুমেন্ট জেরক্স করে দেবেন। ফর্মে একটি তালিকা দেওয়া আছে, আপনি যে যে কাগজ দিচ্ছেন তা বাম দিকের বক্সে টিক দেবেন। মনে রাখবেন প্রতিটি জেরক্স কপির নিচে কিন্তু আবেদনকারীর সই বা টিপছাপ থাকতে হবে, যাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড, আপনাকে দিতে হবে।
এবার দেখে নেওয়া যাক এই ফর্মের সাথে আমাদের কি কি ডকুমেন্ট জেরক্স করে দিতে হবে। ফর্মে একটি তালিকা দেওয়া আছে, আপনারা সেই তালিকা প্রত্যেকে দেখতে পাবেন। আপনি যে যে কাগজ দিচ্ছেন তার বাম দিকের বক্সে একটি টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে, সেটি আপনারা টিক চিহ্ন দেবেন যদি সেই ডকুমেন্টটি দেন। মনে রাখবেন প্রতিটি জেরক্স কপির নিচে কিন্তু আবেদনকারী সই বা টিপছাপ কিন্তু দিতে হবে, যাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড। সেটি কিন্তু আপনাদেরকে করতে হবে। যে যে ডকুমেন্ট প্রয়োজন পড়ছে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা ফর্মে চিটিয়েছেন, কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রের জেরক্স, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড নাম্বার স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়াও সেলফ ডিক্লারেশন বক্সে টিক দিয়ে দেবেন। এর ঠিক নিচেই রয়েছে নমিনেশন অর্থাৎ নমিনি সংক্রান্ত তথ্য। আবেদনকারীর অবর্তমানে বা মৃত্যুর পর এই ভাতার টাকা বা বেনিফিট কে পাবেন তার জন্য একজনকে নমিনি রাখতে হয়। আপনি আপনার স্ত্রী, ছেলে বা মেয়ে যাকে নমিনি রাখতে চান প্রথমে তার নাম লিখবেন, কমা দিয়ে তার ঠিকানা লিখবেন এবং কমা দিয়ে আপনার সাথে তার সম্পর্ক যেমন ওয়াইফ, সন, ডটার লিখে দেবেন। ফর্মের একদম শেষের দিকে একটি স্বঘোষণা বা ডিক্লারেশন আছে। এখানে মূলত জানতে চাওয়া হচ্ছে যে আপনি আগে থেকে সরকার বা অন্য কোনো দপ্তর থেকে কোনো রকম পেনশন বা ভাতা যেমন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু বা কোনো শিল্পী ভাতা পাচ্ছেন কি না। যদি আপনি ইতিমধ্যে অন্য কোনো সরকারি পেনশন পান এখানে টিক দেন, তবে কিন্তু এই নতুন বৃদ্ধ ভাতার টাকা আপনি কিন্তু পাবেন না। এসব কিন্তু যদি আপনারা আগে থেকে পান। আপনি যদি আগে থেকে কোনো ভাতা না পেয়ে থাকেন তবে এখানে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ফর্মের বাঁ দিকে নিচে ডেটের জায়গায় যেদিন আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই দিনে তারিখ লিখবেন এবং ডান দিকে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এর ঘরে আবেদনকারীকে একটি সই করে দিতে হবে, সই করতে হবে। তিনি যদি সই করতে না পারেন তবে সেখানে তার ডান হাতের বা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে। এর নিচে ফর অফিস ইউজ অনলি লেখা যেটি রয়েছে সেই অংশটি আপনারা দেখতে পাবেন ফর্মে। সেখানে আপনারা ভুলেও হাত দেবেন না, কিছু লেখার প্রয়োজন নেই। ওটা অফিসের আধিকারিকদের পূরণ করার জন্য, আপনারা ওখানে কিছু করার দরকার নেই। এবার আসি শেষে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন আপনাদের জানিয়ে রাখি। অর্থাৎ আজ 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনাদের নিজ নিজ এলাকায় যে বিশেষ জনকল্যাণ ক্যাম্প বা সরকারি ক্যাম্প হতে চলেছে, আপনারা সরাসরি সেই ক্যাম্পে গেলেই এই নতুন ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে সমস্ত কাগজপত্রের জেরক্স সহ ওই ক্যাম্পে আপনাদের জমা দিতে হবে। যদি কোনো কারণে আপনারা ওই দিনগুলোতে ক্যাম্প যেতে না পারেন বা ক্যাম্প শেষ হয়ে যায় তবে চিন্তার কোনো কারণ নেই। ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পর আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস অথবা আপনি যদি কোনো পৌরসভা এলাকায় থাকেন তবে মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। সেখান থেকে ফর্ম সংগ্রহ করে আপনাদের সেই পঞ্চায়েত বা বিডিও অফিসে আবেদনপত্রটি জমা করতে হবে। এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের নতুন বৃদ্ধ ভাতার ফর্ম ফিল আপ সংক্রান্ত সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ফর্ম ফিল আপ করতে আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আর অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।